সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায়। দর্শক মণ্ডলী, আমার পেছনে একটি সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন। এই গ্রামে ৪৫টি পরিবার বসবাস করে। ভাগ্যের নির্মম পরিহাসে এই ৪৫টি পরিবারের সবাই অন্ধ, এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে এই অন্ধ পরিবারগুলোতে গত ২০টি বছর ধরে কোনো বিদ্যুতের সংযোগ নেই। আমি ঠিক জানি না এখানের মানুষগুলো কিভাবে বসবাস করে, কিভাবে দিন চালায়। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়। দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে এসেছি এই অন্ধের টেক এলাকায়। চলুন এখানকার মানুষজনের সাথে কথা বলি। বাংলায় একটি প্রবাদ আছে, বাত্তির নিচে অন্ধকার। তার একটি জলজান্ত উদাহরণ আজ আপনাদেরকে দেখাবো। ঢাকা শহর চাকচিক্যে মোড়ানো, ব্যস্ততায় পরিপূর্ণ একটি জনবহুল শহর, আর এই শহরেরই পার্শ্ববর্তী জেলা গাজীপুর। হাইওয়ের এই ব্যস্ততা ছুটোছুটির মাঝেই চোখের আড়ালে ছোট্ট একটি গ্রাম, নাম তার অন্ধের টেক। নাম শুনেই কৌতূহল লাগলো, কেন এই এলাকার নাম অন্ধের টেক? উত্তরটা পেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। এই ছোট্ট গ্রামে ৪৫টি পরিবারের সবাই অন্ধ, সবাই এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত। এ যেন বিধাতার আরেক ভিন্ন খেলা। সাথে যোগ হয়েছে কিছু মানুষের তামাশা ও স্বার্থের নেশা। ২০০১ সাল থেকে এই এলাকায় সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে এখানে বসবাস শুরু করে এই পরিবারগুলো, কিন্তু সেই থেকে এখানে নেই কোনো বিদ্যুতের সংযোগ। এই পরিবারগুলোর কথা শুনে আমরা সরজমিনে তাদেরকে দেখতে যাই গাজীপুরের কালিয়াকৈরের এই অন্ধের টেক এলাকায়। বেশ আন্তরিকতার সাথে এই মানুষগুলো আমাদেরকে গ্রহণ করে নেয়, আপন করে নেয়। এই এলাকায় অনেক মানুষ দেখলাম অন্ধ, অনেকগুলো পরিবার। আপনারা কত সালে কিভাবে এখানে আসলেন? এখন কেমন কাটছে আপনাদের দিনগুলো? আমাদের দিনগুলো বর্তমান খুব হতাশার মধ্যে জীবনযাপন করতেছি। তো যাক, আমরা প্রথম আসলাম হলো আমাদের এই বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ছিন্নমূল ভূমিহীনদের নিয়ে আমরা ছিলাম হলো শফিপুর, ছিল এটা অন্ধরটেক। এই শফিপুর অন্ধরটেক এটা ভাঙচুর করে দেওয়ার পরে আমরা ডিসির কাছে গেলাম। ডিসি উনি আমাদেরকে বলল যে দেখেন, তারা তো বড়লোক মানুষ, তারা যা করছে তাদের সাথে তারা আপনার বাইরে উঠবেন না। তো যা হোক, আপনি একটা সরকারি খাস জমি দেখেন, সরকারি জমি দেখেন, দেখার পর আমরা ওইখানে আপনাদেরকে বসে দেওয়ার বন্দোবস্ত করব। তো ডিসির কথায় আমরা এডিসি রেভিনিউ যে কথাগুলো বলে দিল, তারপর আমরা সরকারি খাস জমি খুঁজতে শুরু করলাম। খুঁজে এখানেই পছন্দ হলো, এটা পাইলাম আমরা। মানে ভাঙলো ২০০১-এর পরে, শফিপুর ভাঙচুর করে দেওয়ার পরে আমরা ২০০২-এর মধ্যে এখানে আবার বসছি। বসার পরে আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার ছিল ওই সময় প্রত্যেকটা জায়গায় আমরা গেছি, প্রত্যেকটা জায়গায় গেছি, কিন্তু আমাদের কোথাও সমস্যার সমাধান হয় নাই। এই পর্যন্ত আমরা এই অবস্থায় আছি বিদ্যুৎবিহীন। বুঝতে পারেন, একটা মানুষের পৃথিবীতে বাঁচতে গেলে 5টা মৌলিক চাহিদা থাকে তার। আমরা 5টা মৌলিক চাহিদা থেকে কিন্তু বঞ্চিত। আবার বিধাতার পরীক্ষায় আমরা চোখের আলো থেকেও বঞ্চিত। আজকে আমরা দৃষ্টিহীন, আমাদের ছেলে মেয়ে যাদেরকে আমরা পৃথিবীতে আনলাম, যারা আমাদের উসুলে আসলো, তাদেরকেও আমরা আজকে আলোহীন জীবনযাপন তারা করতেছে। তাদেরকেও আমরা আলো দিতে পারতেছি না চোখ থাকতেও। কেন? আমরা বিদ্যুৎ নাই। বিদ্যুতের কারণে লেখাপড়ার খুবই সমস্যা। বর্তমানে আমার এখানে একটা মাদ্রাসা মসজিদ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মুসলমান। আমাদের এখানেও প্রায় 30-35 জন অন্ধ হাফেজ আছে আমার সদস্য। তাদের এখানে নামাজ টামাজ পড়া, তারা এখানে আসলে অনেক ধরনের প্রবলেম সলভ করে আমরা এখানে বর্তমানে জীবনযাপন করতেছি। আপনাদের এখানে সেই শুরু থেকেই বিদ্যুৎ নাই, তাই না? জি। আপনারা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, অনেকবার যোগাযোগ করেছি, এবং আমরা আকাম মুজাম্মেল হক, উনি মন্ত্রী থাকার সময় ওনার বাসায় আমরা বহুবার গেছি। উনিও আমাদের যে পল্লী বিদ্যুৎ থেকে আমরা যে একটা শীট তৈরি করছিলাম, ওই শীটের মধ্যে উনি সিগনেচার করেও দিছিল যে বিদ্যুৎ দেওয়া হোক এদেরকে, তবু আমরা বিদ্যুৎ পাই নাই। তো পল্লী বিদ্যুতের জন্য ডিজিএমের কাছে গেলে বলে যে একটা পক্ষ আছে, তারা আপনাদের জন্য বাধা দিচ্ছে,
আমাদেরকে বিদ্যুৎ দেওয়ার জন্য না করছে। আপনারা ওই বাধাটা উঠিয়ে আনেন, তারপর আমরা বিদ্যুৎ দিবার যাবো ইনশাল্লাহ। সেই পক্ষ কারা যারা নিষেধ করেছে যে আপনাদেরকে বিদ্যুৎ দেওয়া যাবে না? সেটা ওই ডিজিএম কাছ থেকে আমি একটা কাগজ নিয়েছিলাম, ওটা হলো আপনার এই বন শিল্প কর্পোরেশন, ওনারা বলছে যে এরা বাধা দেয়। আপনাদেরকে বিদ্যুৎ না দিলে তাদের লাভটা কি? তাদেরকে লাভ, আমরা একদিন এখান থেকে কষ্টের নির্যাতনে আমরা চলে যাবো, এখান থেকে সরে যাবো। আমরা সরে গেলে তারা জমিটা বুক করবো। আচ্ছা, আমি এখানে এসে দেখলাম যে আপনাদের এই বাড়িগুলোর খুব কাছেই একজন সরকারি কর্মকর্তার বাড়ি, সেই বাড়িতে তো বিদ্যুৎ আছে দেখলাম। হ্যাঁ, ওইটাই বন শিল্প কর্পোরেশনের কর্মকর্তা। ওখানে বিদ্যুৎ থাকলে, যেটা চোখে দেখা যাচ্ছে যে ওখানে বিদ্যুৎ আছে, ওখানে লাইট ফ্যান সব কিছু জ্বলছে, অথচ কত এখানে 50 গজ হবে, এখানে আপনাদের এখানে বিদ্যুৎ নাই, আর এটার কোনো জবাবও নাই। না, এটার জবাব আমরা আজও পাই নাই। আমরা এই সন্ধানটা খুঁজতেছি, কেন আমরা পাই না, আমরা কেন এত অবহেলিত, এই পাষাণ সমাজের কঠিন দেয়ালে যে মাথা ঠুকতাছি আমরা, আমাদের এই মূল্য কেন আমাদের পাই না, এইটাই হলো আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাত্র 50 গজ দূরে রয়েছে বিদ্যুতের লাইন, এদের ঘরের উপর দিয়েও চলে গেছে বিদ্যুতের লাইন, কিন্তু এই মানুষগুলোর না আছে চোখের আলো, না আছে বিদ্যুতের আলো। চরম অবহেলার শিকার এই মানুষগুলোর ভাগ্য নিয়ে যেমন খেলছে বিধাতা, তার চেয়েও নির্মমভাবে খেলছে এখানকার কিছু মানুষ। এই সমাজের কিছু মানুষের কূটকৌশলের কাছে হেরে গেছে এই মানুষগুলো। রানা, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে মোটামুটি প্রায় 15 বছর যাবত এখানে যাতায়াত করতাম, আর স্থায়ীভাবে প্রায় 5 বছর যাবত বলতে পারেন যে আমি এখানে আছি। এখানে তো আপনাদের অনেক সমস্যা আছে, আপনার মতে আসলে এখানে মূল সমস্যাগুলো কি? মূল সমস্যাগুলো আমার যেটা মনে হয়, বা আমি আশপাশ থেকে অনেকের সাথে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি, সেটা হলো এখানে কিছু লোক আমাদের এই জায়গাটা, তারা আমাদেরকে, আমরা যেন এখানে না থাকতে পারি, তারা এই জায়গাটাকে নিয়ে তাদের মতো ভোগ দখল করে খেতে পারে, এই জন্য তারা আমাদের এই বিদ্যুৎবিহীন করে রাখতে চায়, এবং তারা যেন এই জায়গাটা নিতে পারে, সেই জন্য আমাদেরকে, আমাদের এই যে ভোগান্তি বা আমাদের যে পরিস্থিতি, আমাদের যে কষ্ট নির্যাতন, এই পরিস্থিতিতে এই জন্য তারা আমাদেরকে ফেলে রাখছে। আচ্ছা, আপনারা তো তাদের জায়গায় থাকেন না, আপনারা থাকেন সরকারের জায়গায়, তাদের সমস্যা কোথায়? এখন এখানে এই বিষয়টা নিয়েও অনেক জায়গায় আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, সেখানে যে বন শিল্প বা উড কর্পোরেশন যেটা বলে, তারা দাবি করে এই জায়গাটা তারা লিজে নিয়েছে, এখন এই জায়গাটা তাদের মালিকানায়। তো যেহেতু তাদের মালিকানায়, তারা এই জায়গাটা তাদের মতো করে, তারা মন চাইলে আমাদেরকে কিছু মানুষকে দিবে, কিছু মানুষকে দিবে না। এখন এটা হচ্ছে তাদের বিষয়। যদি আমরা তাদের শর্তে রাজি হই, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা বিদ্যুৎ পেলেও পেতে পারি, আর যদি না হই তাহলে এইভাবে করেই আমাদের জীবনযাপন করতে হবে, আর যদি আমরা না পারি তাহলে লাস্ট পর্যন্ত তো আমাদের চলে যেতেই হবে এখান থেকে। দিনে এই মানুষগুলো বাইরে হাঁটাচলা ও গাছের ছায়ায় কাটালেও রাতের অন্ধকার নেমে এলেই নেমে আসে কষ্ট। এই যুগেও তারা কেরোসিনের হারিকেন ও মোমবাতির উপর নির্ভরশীল। এখানে বসবাসকারী সবাই অন্ধ হলেও এদের অনেকের স্ত্রী ও সন্তানরা অন্ধ না। তাছাড়া অনেকের মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলেকে বিয়েও করিয়েছেন, তারাও অন্ধ না। কিন্তু এই এলাকায় থেকে এখন তারা চোখ থাকিতেও অন্ধ। এখানে অন্ধরা আছে, কিন্তু অনেকেই তো আছে আত্মীয় স্বজন যারা, আপনারা আছেন, আপনাদের সন্তানরা আছে, মেয়েরা, জামাইরা আছে, এরা তো আর অন্ধ না, এরাও তো তাহলে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে। তারা তো, আমরা যেরকম গরিব মানুষ, আমাগো আত্মীয় স্বজন ওরকম গরিব মানুষ, কাজেতেই তারা আমাদের মতনই সমস্যা। হয়তো কেউ মেয়ের জামাই কাছে থাকে, কেউ ছেলের বউ কাছে থাকে, গরমের কারণে তারা বঞ্চিত হয়ে যায়, আমাদের কাছে থাকেও না। আবার অনেকেই থাকে, অনেকে থাকে না, দূরে চলে যায় শান্তির জন্য। কারণ জেনে শান্তি নেই, এনে তো সবাই বাস করতে পারে না, কিন্তু আমরা অশান্তি বুক করেই বাস করতেছি এত বছর ধরে। আমাদের আর যাওয়ার জায়গা নেই, কই যাবো? অন্ধ মানুষ, সে যেমন অন্ধ, আমি তার স্ত্রী, আমিও তার সাথে অন্ধ। আপনি চোখ থাকতেও অন্ধ। ওখানে আমাদের তো মাটি নিচে মাটি নেই, পায়ের নিচে মাটি নেই,
মাথা গুজার ঠাই নেই, আমাকে তো মাথা গুজার ঠাইটাই আগে দরকার। কষ্ট তো এত বছর করে আইছি, আর 2-4 বছর 10 বছর কষ্ট করলে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করতে পারবো, কিন্তু থাকার জন্য একটু মাটি তো দরকার, একটা ঘরের দরকার। যে সারা দিন যেখানেই থাকি না কেন রাত্রে একটু ঘুম পাড়তে হইব। আমরা তো মানুষে ভাড়া দিতে পারি না, মাস গেলে 4,000-5,000 টাকা ভাড়া, ছোটোখাটো বাসা হইলেও, কিন্তু ওই সমস্ত সামর্থ্য আমাদের নেই। আমরা দিন আনি দিন খাই। এই গাজীপুরে আমাদের চারপাশে বিদ্যুতের আলোড়ন, কিন্তু আমরা বিদ্যুৎবিহীন এখানে বেশ 2001 থেকে এই পর্যন্ত আমরা বসবাস করতেছি। এখনও পর্যন্ত কোনো সরকার কিংবা কোনো সরকারি কর্মচারী কর্মকর্তারা এখনও পর্যন্ত আমাদের কোনো বিদ্যুতের ব্যবস্থা করেন নাই। আমরা বারবার বিভিন্ন জনের কাছে ঘুরছি বা চেষ্টা ফিকির করতেছি, কিন্তু আমাদের বিদ্যুৎ নেই। আর এই বিদ্যুৎ না থাকার কারণে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে পানি মানুষের জীবন, সেই ক্ষেত্রে আমরা পানিটা পর্যন্ত ঠিকমতো খেতে পারি না। কারণ দেখেন, এই পানি উঠাইতে হইলে জেনারেটরের প্রয়োজন পড়ে, আর এই জেনারেটর চালাইতে হলে তেল কিনতে হয়। আমরা যেহেতু গরিব মানুষ, আমরা মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের চলতে হয়। অনেক সময় বৃষ্টি বাদল থাকলে আমরা সাহায্যের জন্য যাইতেও পারি না, তেলের টাকা সংগ্রহ করতে পারি না। আমরা তেল কিনতে না পারার কারণে পানিও উঠাইতে পারি না। তখন ওই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি এভাবে করে একটু পানি এনে আমাদের খাওয়া দাওয়া করতে হয়। কিংবা আমাদের যে ছেলে মেয়েগুলো, আমরা তো অন্ধই, আমরা তো দুনিয়ার আলো বাতাস দেখতেই পাই না, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো যে আল্লাহ তাআলা দান করছে তাদেরকেও আমরা আসলে অন্ধের মতনই জীবনযাপন করাচ্ছি। তাদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না, তাদেরকে কোনো ভালো একটা কর্ম শিখাইতে পারতেছি না। এই বিদ্যুতের কারণে তারা পড়াশোনাও করতে পারে না। এই ছেলে মেয়েগুলাও আমাদের মতো, আমরা চোখ না থাইকাও অন্ধ, তারা চোখ থাইকাও আমাদের মতো অন্ধ হয়ে যাচ্ছে। কিংবা এইগুলার কারণে, আমাদের এই সমস্যাগুলোর কারণে দেখা যায় যে অনেক সময় আমরা ভালো কোনো জায়গায় আত্মীয়তাও করতে পারি না। আমাদের একটা মেয়ে যদি কোনো ভালো পরিবেশে বিয়ে দিতে চাই, তাহলে আমরা পারি না। বিভিন্ন বাধা এসে দাঁড়ায় যে এখানে পরিবেশ ভালো না, কারেন্ট নেই, ওই নেই সেই নেই। এগুলার কারণে আমাদের বিভিন্ন রকমের সমস্যা। তো আমি অনুরোধ করব যে যদি বর্তমান সরকার ডক্টর ইউনূস যদি আমাদের দিকে একটু ফলো করেন, আর আমাদের যদি এই বিদ্যুতের ব্যবস্থাটা অন্তত করে দেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনারকে নেক হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি অফিসও আছে। মজার ব্যাপার হচ্ছে, এই অফিসেও নেই বিদ্যুতের সংযোগ। বর্তমানে অন্ধের টেকের এই মানুষগুলোকে উচ্ছেদ করে এই জায়গাটিও দখলের পায়তারা করছে একটি প্রতিষ্ঠান। এখান থেকেও আপনাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এখান থেকে উচ্ছেদ করার পরে তো আমরা রিট করবার গেছি হাইকোর্টে, আমাকে নিয়ে গেছাল গা ঘর বাড়ি। পরে আমরা কান্দা কেটে যাই হাইকোর্টে যাইয়ে পরে রিট করে আনছি, তাও অনির্দিষ্টকালের জন্য। মনে করে 2-1 দিন ভেঙে দিব, সেই রিট দেখে তারপরে তারা এন থেকে সরছে সন্ত্রাসীরা। আপাতত হাইকোর্টের রিটের কারণে আপনারা কোনো মতে এখানে টিকে? হ্যাঁ, কোনো মতে টিকে আইছি আগে আল্লাহ পরে। আগে রিট যদি না থাকতো তো এতদিন আমাকে জান লাগতো গা, আমাকে অত্যাচার করে খেদাইতো, পাথর দিয়ে হেলাইতো, ভিতরে ফেলাইতো, ভিতরে ফেলে আমাকে সন্ত্রাসী দিয়ে কিছু মাইর দূর করে পরে পাঠিয়ে দিত। অন্ধ মানুষ কী করুম আমরা, অন্ধ ভয় বুলান নাই কিছু না। আবার ছোটো ছোটো বাচ্চা বুচ্চা আসাল, ছোটো বাচ্চারা কত কাঁদছে, কত আন্দোলন করছে, মুদে কথা তারা সারা দেয় নাই, তারা খালি পায়ে নাচতে থুয়ে গেছে, এরকম করছে, আমাকে খুব কষ্ট দিচ্ছে। হে বনশিল্পী গ্রুপে তারা এসে কি বলে যে জমি তারা সম্পত্তি আমাকে উচ্ছেদ করে দেবার খুব চেষ্টা করে, আমাকে কারেন্ট জেনে যে আমরা কারেন্টেরই করবার মামলা করে, কোনো কিছু করে। এই বনশিল্পী বলে লোক আছে এই সরকারি জায়গায়, বনশিল্পী আমাকে উচ্ছেদ করবার চাই। বিষয়টি নিয়ে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদের সাথে। তিনি জানালেন দ্রুতই এই পরিবারগুলোর স্থায়ী বসবাস ও বিদ্যুৎ সংক্রান্ত জটিলতার সমাধান করা হবে। জায়গাটা মালিকানা অন্য সংস্থা থাকার কারণে যারা বসবাস করছে তাদের জন্য বিদ্যুৎ মিটারটা সংযোগ করতে পারছে। তো এখন তারাও যেহেতু সমাজের একটা অংশ এবং একটা বিশেষ শ্রেণীর লোক, তো আমরা চাইবো যে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা রাখা। তো তাদেরকে পুনর্বাসন করা গেলে অফিসিয়ালি যদি কোনো ডকুমেন্ট দেওয়া যায় সেক্ষেত্রে বিদ্যুৎটা পাবে। এ বিষয় নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির ঢাকা অফিসে। এই অন্ধ মানুষগুলোর জন্য তারা কি করছে, তারা কি ভাবছে, আমি সত্যি অবাক। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি সহ নানা অভিযোগ। এসব অভিযোগে অন্ধরা বেশ কয়েকবার মানববন্ধনও করেছে।
সে নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন কথা বলবো। আপনি নিজে কত বছর ধরে আছেন? আমি নিজে 24 বছর 25 বছর ধরে আছি, কারণ এটা আন্দোলনের শুরু থেকেই আমি। তারপরে আমরা এই বিভিন্ন জায়গা দৌড়ে মানে যখন বিশ্ব মানবাধিকারে আমরা একটা কাগজ পৌঁছাইলাম, সেই কাগজটা বেগম খালেদা জিয়ার হাতে পড়লো। উনি পুনরায় লেটার দিল ডিসিকে যে স্থায়ী পুনর্বাসন করা হোক 25 জনের। রাজ্য পদ্ধতি পুনর্বাসন হলো না। কি মনে হয় যে আসলে আপনারা সব দিক থেকে এত অবহেলিত কেন? থেকে আমরা বঞ্চিত, সব দিক থেকে আমরা অবহেলিত, সব দিক থেকে। রোহিঙ্গারা আইসে এই দেশে সব কিছু পাই গেছে, কারেন্ট, গ্যাস, লাইন সব কিছু পাই গেল। আমরা এই অন্ধকার মধ্যে বাস করতে আছি 25 বছর ধরে, 24 বছর ধরে। তাহলে আমাদের কথা কেউ শোনে? মন্ত্রী মহোদয় আমাদেরকে দিচ্ছি দিব। উনি বলে কি কারণ হয় না? ওনার কথা কেউ আবার ঠিক করতে পারতো? উনি বলে না, বলার মতো বলে না, হ্যাঁ দিচ্ছি দিব ইনশাল্লাহ হবে, আসলে তো বলার মতো বলে। ওই যে বলছিল যখন যার কাছে গিয়েছেন সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কাজ কেউ করেন না, কেউ নিরাশ করে না, নিরাশ আর কাজও করে, কাজও করে না মানে। তো এখন আমাদের মনে এখন দুঃখ, এখন কেউ আসলে কিছু বললে এখন মনে দুঃখ লাগে যে আর কথা বলবো, বলতে তো বহুত বললাম। দর্শক, এই মানুষগুলো যারা এই পৃথিবীতে আলোর মুখ দেখতে পায়নি, তারা আমাদের এই সমাজেরই অংশ, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। এরা কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না, আর এদের সবাইকে সব ক্ষেত্রে সহযোগিতা করা আমাদেরই নৈতিক দায়িত্ব। দর্শক মণ্ডলী, এই ৪৫টি পরিবারের একজন অন্ধ লোক আমাকে বলছিল, যেই দেশে রোহিঙ্গারাও নিয়মিত পানি পায়, বিদ্যুৎ পায়, খাবার পায়, সেই দেশের বাসিন্দা হয়ে এই ৪৫টি পরিবার গত ২০ বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? এই প্রশ্ন কিংবা এই সমস্যার সমাধান আমি দিতে পারিনি, হয়তো প্রশাসন কিংবা সরকার দিতে পারবেন এবং আশা করছি সেটি দ্রুতই সমাধান করবেন। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই নাম্বার কিংবা এই ইমেলের মাধ্যমে আমাদের সাথে চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।